হেগেল বলেছে যে মানুষ প্রথমে প্রথমে মানুষ একটা পরিবার তৈরি করে। প্রথমে কি তৈরি করে? পরিবার। পরিবার তৈরি করলো। পরিবারের মধ্যে যখন মানুষের সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন মানুষ কি করলো? পরিবার থেকে পুরো সমাজ তৈরি করলো। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে চাহিদা পূরণ। ব্যবসা বাণিজ্য মানে সবাই ব্যক্তিগত। দেখো, ব্যবসা বাণিজ্য কারা করে? নিজে করছো। এটা নিজে করছো মানে কি? দেখো, এখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে। ব্যবসা বাণিজ্য মানে কি? সেখানে ব্যক্তি স্বার্থ। তার পুরো সমাজের মধ্যে মানুষের কি থাকে? মানুষের নিড থাকে ব্যক্তি স্বার্থ জড়িয়ে। মানে আমরা এখানে ব্যবসা করি, বাণিজ্য করি, নিজেদের অর্থ উপার্জন করি, নিজেরা ডেভেলপ করি, আরো বড়লোক হই, আরো ধনী ব্যক্তি হই, কিন্তু কেউ কাউকে দেয় টাকা? দেবে না তো। তার মানে পুরো সমাজের মধ্যে কি, পুরো সমাজ যখন তৈরি হলো, তখন এটা কিন্তু একটা নৈতিক সংগঠন নয়। পুরো পুরো সমাজে কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ। কিন্তু পুরো সমাজ থেকে যখন রাষ্ট্র মানুষ তৈরি করলো, রাষ্ট্র হচ্ছে সমষ্টিগত স্বার্থ। এখানে জনকল্যাণ, এখানে কিন্তু ব্যক্তি স্বার্থ নেই। এটাই চরম এবং চূড়ান্ত নৈতিক সংগঠন। চরম এবং চূড়ান্ত নৈতিক সংগঠন। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার আজকের আলোচনা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমরা কি জানবো? হেগেল স্টেট থিওরি। হেগেলের কি? স্টেট থিওরি, রাষ্ট্রতত্ত্ব। হেগেলের রাষ্ট্রতত্ত্ব, এটাই তোমাদের পঞ্চম অধ্যায়ে একজনের বক্তব্যই আমরা জানবো, হেগেল। ঠিক আছে? তো হেগেলের ফেমাস উক্তি, দ্য স্টেট ইজ মার্চ অফ গড অন আর্থ। তাহলে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। কার বক্তব্য? হেগেল। তো হেগেল পড়ার আগে হেগেলের চিন্তা ভাবনা জেনে নাও যে হেগেল অ্যারিস্টটলের মতোই রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলেছে। তা রাষ্ট্রকে বেশি ক্ষমতা দিয়েছে। তাহলে রাষ্ট্র যেখানে বেশি ক্ষমতা পাবে, সেখানে ব্যক্তি কি করবে? ব্যক্তি স্বাধীনতা কম হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হেগেল একজন ভাববাদী তাত্ত্বিক। তো ভাববাদী তাত্ত্বিকরা কাকে বেশি গুরুত্ব দিয়েছে? রাষ্ট্রকে। তাই বলছে দ্য স্টেট ইজ মার্চ অফ গড অন আর্থ। রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আজকে আমরা কাকে জানবো? হেগেল। হেগেল একজন জার্মান দার্শনিক ছিলেন। কোথাকার লোক ছিলেন? জার্মান। তো জার্মানিতে হেগেলের একটু বৃত্তান্ত আমরা জেনে নেব। তো জর্জ উইলহেলেম ফ্রেডরিক হেগেল, হেগেলের জন্ম কবে? হেগেল ছিলেন অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে, মানে 1770 থেকে 1831, 1770 এই অবধি আমরা চলে গেলাম। সেই প্রাচীনকাল গ্রিস থেকে শুরু করেছিলাম আলোচনা, প্লেটো, অ্যারিস্টটল, খ্রিস্টপূর্বাব্দ। অ্যারিস্টটলের জন্ম কত? 384 বিসি, বিফোর ক্রাইস্ট। সেখান থেকে আজকে আমরা আসলাম কত? 1770। 1770 থেকে 1831 এই অবধি আমরা আসলাম। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে হেগেল কোথাকার ছিলেন? জন্মস্থান ও শৈশব, তিনি জার্মানির অধিবাসী ছিলেন। কোথাকার? জার্মানির। তার শৈশব কেটেছিল জার্মানির বিখ্যাত স্ট্রুম উন্ড, এটা উন্ড হবে, উন্ড রাং, স্ট্রম অ্যান্ড স্ট্রেস। দেখো, স্ট্রুম মানে হচ্ছে ঝড়, এই যে স্ট্রম অ্যান্ড স্ট্রেস। স্ট্রেস মানে আমাদের কি? আমাদের যে উদ্বিগ্ন, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? স্ট্রেস। তাহলে এই রকম একটা নামক এক বিশিষ্ট সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে, মানে ওই টাইমে ধরো এই 1770 পর, মানে 1770 থেকে 1765 থেকে শুরু হয়েছিল এই বিপ্লবটা। জার্মানিতে একটা কি হচ্ছিল? একটা বিপ্লব। কিরকম বিপ্লব? এটা সাহিত্য আর সংস্কৃতি, এটা নিয়ে একটা আন্দোলন। এটা মানে ডিরেক্ট গণ আন্দোলন নয়, এটা কি আন্দোলন? সাহিত্য আর সংস্কৃতি নিয়ে। এই আন্দোলনের মধ্য দিয়ে হেগেলের চিন্তা ভাবনা অনেক বৃদ্ধি পায়। তখন থেকেই তিনি কোনো বস্তুবাদী দার্শনিক ছিলেন না, বরং তাকে জার্মান ভাববাদের, বললাম না কোথাকার? ভাববাদের, জার্মান ভাববাদের প্রধান মুখ্য প্রবক্তা হিসেবে বিবেচনা করা হয়। তো ঐতিহাসিক দৃষ্টিকোণ তিনি ফরাসি বিপ্লব দ্বারা গভীরভাবে, ফরাসি বিপ্লব কবে হয়েছে?
1789। তার ফরাসি বিপ্লবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। ফরাসি বিপ্লব হয়েছে তার যখন টাইম পিরিয়ড, তখনই কিন্তু ফরাসি বিপ্লব হয়ে গেছে। বুঝতে পেরেছি কি বললাম? ফরাসি বিপ্লবের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। স্বাধীনতার বৃক্ষ লিবার্টি ট্রি রোপণ করে এই বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন। তাহলে হেগেল সম্পর্কে একটা আমরা কি তথ্য পেলাম? যে হেগেল ছিলেন একজন ভাববাদী তাত্ত্বিক। হেগেল ছিলেন ভাববাদী তাত্ত্বিক। ভাববাদের মূল কথা কি? রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। বুঝে নাও, তাহলে গিয়ে লিখতে সুবিধা হবে। অ্যারিস্টটল আমাদের মুখস্থ আছে, অ্যারিস্টটল পড়ে নিচ্ছি। অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে অনেক কথা বলেছে। তাহলে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছে। হেগেলের রাষ্ট্রতত্ত্ব মানেই আমরা কাকে বেশি হেগেল গুরুত্ব দিয়েছে? রাষ্ট্রকে। তার মানে নোটসটা আমরা কি পড়বো? যা পয়েন্টগুলো হবে সব কি নিয়ে হবে? যে রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা হচ্ছে? রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান। এই যে বলছে দ্য স্টেট ইজ মার্চ অফ গড অন আর্থ, তাহলে এইটা যখন বলছে রাষ্ট্র হলো মর্তভূমিতে মানে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এটা যখন বলছে তার মানে বুঝতে হবে যে এই উক্তিটার মানে কি। বুঝে নাও যে বলছে রাষ্ট্র এসছে, রাষ্ট্র তৈরি হয়েছে বলেই এই রাষ্ট্রের মধ্যেই মানুষ, আমরা সবাই প্রকৃত স্বাধীনতা ভোগ করছি। কারণ আজকে ভালো করে বোঝো, একটা সিম্পল এক্সাম্পল, আমাদের রাস্তা দিয়ে আমরা সবসময় বাঁ দিক থেকে যাই। এটা কে রুলস? এটা তো একটা রুলস তৈরি করা হয়েছে। রুলসটা কে তৈরি করেছে? রাষ্ট্র, যাতে মানুষের কখনো অ্যাক্সিডেন্ট না হয়। তো এটা কাদের ভালোর জন্য করা হয়েছে? মানুষের, ব্যক্তির, ইন্ডিভিজুয়ালি ভালো হচ্ছে। তাহলে এই সব রুলস, আইন, এই সংবিধান, এত কিছু তৈরি করা হয়েছে রাষ্ট্র, তাহলে কিসের জন্য? মানুষকে, ব্যক্তিকে স্বাধীনতা দেওয়ার জন্য। বুঝতে পেরেছো কি বললাম? তাই বলছে রাষ্ট্র কিরকম বিহেভ করছে? ঈশ্বরের মতো। মানুষ, ব্যক্তির কাছে রাষ্ট্র কি? ঈশ্বরের সমতুল্য। এটা কে বলছে? হেগেল। এটা নিয়ে সমালোচনাও হয় এই জন্য, যে তাহলে তো প্রচুর সমালোচনাটা কিভাবে করা যায়? সমালোচনা করবো তাহলে তো রাষ্ট্রকে এমন পাওয়ার দিয়ে দিচ্ছে যেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। রাষ্ট্র তো স্বৈরাচারী যদি হয়ে যায়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে এরকমভাবে সমালোচনাও করা যাবে। তার ক্লিয়ার হলো মূল থটটা। এইবার যখন নোটস পড়বো দেখবে ইজি হয়ে গেছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে হেগেলের জন্ম কবে? মৃত্যু 31 হয়ে গেল টাইম পিরিয়ড। হেগেল কোথাকার ব্যক্তি ছিলেন? জার্মান দার্শনিক। হেগেল কোন দর্শনের দিয়ে? ভাববাদ। হেগেল একজন ভাববাদী তাত্ত্বিক। হয়ে গেল। তাহলে এইগুলো মোটামুটি আমরা জেনে নিলাম। এইবার হেগেলের আমরা কি জানবো? রাষ্ট্রতত্ত্ব। হেগেলের আমাদের সিলেবাসে মেনলি হেগেলের কি হয়েছে? রাষ্ট্রতত্ত্ব। রাষ্ট্রতত্ত্ব জানার আগে আমরা জানবো যে হেগেল রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা আমরা জানবো। হেগেলের ফেমাস উক্তি, যখনই তোমাদের কলেজে কোনো রকম পড়ানো হবে তখন এটা জানবে যে হেগেলের এই রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে হেগেলের কথা অনুযায়ী, এটা না পড়িয়ে থাকবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাই ভালো করে জেনে নাও। হেগেলের কিছু বিখ্যাত গ্রন্থ আছে, সেগুলো কি? ফিলোসফি অফ রাইট। হেগেলের বিখ্যাত গ্রন্থ ফিলোসফি অফ রাইট, রাষ্ট্র অধিকার নিয়ে অন্যতম শ্রেষ্ঠ রচনা। আর হচ্ছে ফিলোসফি অফ হিস্ট্রি, একদম সহজ মনে রাখা। ফিলোসফি অফ রাইটস আর ফিলোসফি অফ হিস্ট্রি। কত সাল? 1837 সাল। তাহলে দুটো বই লেখা যাবে যদি আসে, হেগেলের লেখা দুটো বই। বুঝতে পেরেছ? ফিলোসফি অফ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি। তাহলে হেগেল, আবার ভাবো, হেগেল একজন জার্মান তাত্ত্বিক। হেগেল একজন জার্মান তাত্ত্বিক। হেগেল একজন ভাববাদী। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে হেগেলের দুটো বইয়ের নাম কি? গ্রন্থ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি। এইরকম ভাবে যদি পড়া হয় এমনি মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? পঞ্চম অধ্যায়ে শুধু হেগেল আছে। এইবার হেগেলের এত কিছু এখন তো আমি যা বলার বলে দিয়েছি। এইবারে দেখো মেন যে হেগেলের বক্তব্য কি, রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে। হেগেলের গল্পটা মনে রাখো, তাহলে সবাই লিখতে পারবে। হেগেল বলেছে যে মানুষ প্রথমে মানুষ একটা পরিবার তৈরি করে। প্রথমে কি তৈরি করে? পরিবার তৈরি করলো। পরিবারের মধ্যে যখন মানুষের সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন মানুষ কি করলো? পরিবার থেকে পুরো সমাজ তৈরি করলো। পরিবার থেকে কি তৈরি করলো? পুরো সমাজ। ভালো করে বোঝো, পরিবার মানে আমরা যখন ছোটবেলায় থাকি, একটা শিশু যখন ছোটবেলায় থাকে তখন কোথায় থাকে? ঘরের মধ্যে। তার সব থেকে ফেভারিট পার্সন কে থাকে? মা। তো যেখানেই যাবে মায়ের কোল থেকে যখনই না হয় তখনই ভ্যাঁ, এটা তো হয়।
তাহলে পরিবারটাই তখন শিশুর কাছে সব। এইবার এখনকার পজিশন ভাবো তোমাদের, এখন তোমরা যেখানেই যাবে মাকে নিয়ে যাবে, না মুভি দেখতে যাবো মা চলো, না একটু পার্কে যাবো মা চলো, না একটু ঘুরতে যাবো মা চলো। এটা কি সবার চাহিদা আছে এখন? এখানের মধ্যে হয়তো এটা 1% ব্যক্তি থাকবে যে সব কিছুর জন্য চাইছে, মন থেকে চাইছে, ভয়ে চাওয়াটা আলাদা জিনিস। এবার অনেকের পরিস্থিতি কি মা ছাড়া বাইরে বেরোনো যাবে না, তখন সে মাকেই বলবে যে চলো মুভিটা দেখে আসি, কারণ নাহলে তো মুভিটাও দেখা হবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন তোমাদের এই বয়সে কি আর মাকে চাইবে? এইবার কথা শোনো, প্রথমে মানুষ কি তৈরি করলো? পরিবার। পরিবারের মধ্যে ওই শিশুর যখন সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না ব্যক্তির, তখন মানুষ কি তৈরি করলো? পুরো সমাজ। এই সমাজের মধ্যে দেখো বিদ্যালয় আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, থিয়েটার আছে, মুভি দেখতে যাও, শপিং মল আছে, সমস্ত কিছু আছে। তো সমস্ত কিছু মানুষ পুরো সমাজে ভোগ করছে, ক্লিয়ার? কিন্তু পুরো সমাজে ভালো করে বোঝো, পুরো সমাজ তৈরি করলো তো, পুরো সমাজের মধ্যেও এমন একটা সময় আসবে তোমাদের, এরপরে যখন আরো বাড়বে, এজ বাড়বে, আর তোমরা আরো হায়ার স্টাডিজ যাবে। ধরো নেট কোয়ালিফাই করলে, এর মধ্যে তোমাদের মধ্যে কিছু জন নেট কোয়ালিফাই করলে জিআরএফ পেলে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেলে, পাওয়ার পরে তোমরা কোথায় যাবে? এইবার ইউনিভার্সিটি, বর্তমান ইউনিভার্সিটিতে তখন পড়বে না, যখনই বলো না তাহলে আমি ক্যালিফোর্নিয়া যাবো পড়তে, সরকারের খরচা তো, অসুবিধা নেই, তাহলে বিদেশ যাবো পড়তে। যারা রিসার্চ ফেলোশিপ পায় তারা কি করবে? তারা এবার বিদেশ যাবে পড়তে। তখন কার প্রয়োজন পড়বে? বা অন্য ইউনিভার্সিটি জেএনইউতে যাবে। তখন কিন্তু তুমি এই গণ্ডি, পুরো সমাজের গণ্ডি পেরিয়ে তখন চলে গেলে কোথায়? তখন দরকার পড়বে রাষ্ট্রের। পুরো সমাজের মধ্যেও মানুষের যখন, ব্যক্তির যখন পুরোপুরি ব্যক্তিত্বর পূর্ণ বিকাশ সাধন হচ্ছে না, তখনই মানুষ কি তৈরি করলো? রাষ্ট্র। তাহলে হেগেলের মতে রাষ্ট্র কিভাবে তৈরি হচ্ছে বোঝা গেল। কি কি? প্রথমে পরিবার, তারপরে পুরো সমাজ, তারপরে রাষ্ট্র। পরিবারকে বলা হয়েছে বাদ। পরিবারকে কি বলা হয়েছে? বাদ। পরিবারের প্রতিবাদ হিসেবে পুরো সমাজকে বলা হয় প্রতিবাদ। পরিবারের পরে এসছে তো, পরিবার থেকে বেরিয়ে তোমরা কি করেছো? পরিবার থেকে এখন কোথাও যেতে, ঘুরতে যেতে গেলে কি করো? পরিবারের সাথে দ্বন্দ্ব করে যাও, না আমাকে ওখানে যেতেই হবে। তো প্রতিবাদ করে আমরা কি তৈরি করেছি? পুরো সমাজ। এইবার প্রতিবাদের পরে আসলো সংবাদ। কি এলো? সংবাদ। এইবার এটাকে ইংলিশে বলা যায় থিসিস। বাদকে কি বলবো? থিসিস। তারপরে অ্যান্টিথিসিস, তারপরে সিনথিসিস। অসুবিধা আছে? তাহলে দেখা যাক। দেখো প্রথমে কি তৈরি করেছি? পরিবার। দেখো বাচ্চা মা বাবাই সব পরিবার। তো বাদ, পরিবারকে কি রূপে দেখে? বাদ। বাদ মানে হচ্ছে থিসিস, ইংলিশে কি বলবো? থিসিস। তাহলে এটা হচ্ছে পরিবার। পরিবারের মধ্যেই মানুষের যখন এই বাচ্চাগুলো বড় হলো, মানে তোমরা এখন এই বাচ্চা থেকে বড় হয়ে গেছো, তোমাদের আর সমস্ত চাহিদা কি হচ্ছে? ফুলফিল হচ্ছে না পরিবারের মধ্যে। বাবা মাকে দিয়ে সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না। যখনই বাবা মাকে দিয়ে সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, যখনই বাবা মাকে দিয়ে সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখনই কি তৈরি করলে? তখনই তৈরি করলে পুরো সমাজ। প্রতিবাদ। কি হিসাবে? প্রতিবাদ। এটা কি বলা হয়? অ্যান্টিথিসিস। তাহলে প্রতিবাদ হিসাবে কি তৈরি করলাম আমরা? পুরো সমাজ। অ্যান্টিথিসিস, থিসিস, অ্যান্টিথিসিস। এইবার পুরো সমাজের সব তো এগুলো পাচ্ছি, পাওয়ার পরে পুরো সমাজে তো আর সমস্ত কিছু ফুলফিল, চাহিদা যখন আস্তে আস্তে পুরো সমাজের মধ্যেও সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন ব্যক্তি কি প্রতিষ্ঠা করলো? সংবাদ, সিনথিসিস। একেই বলা হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। হেগেলের মতে রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। বুঝতে পেরেছো? দ্য স্টেট ইজ মার্চ অফ গড অন আর্থ। অসুবিধা আছে? রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। তাহলে গিয়ে বোঝা গেল কি বললাম, হেগেলের মতে রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে। প্রথমে কি? পরিবার। পরিবার থেকে পুরো সমাজ, পুরো সমাজ থেকে রাষ্ট্র। পরিবারকে আমরা কি বলি? বাদ, থিসিস। তারপরে প্রতিবাদ হিসেবে অ্যান্টিথিসিস। তারপরে কি করলো? সংবাদ হচ্ছে সিনথিসিস। অসুবিধা আছে? যে হেগেল পড়ানো মানেই তোমাদের এইটা তোমরা বলতে পারো। হেগেলের রাষ্ট্রতত্ত্ব, হেগেল রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে কিভাবে বলেছে? বাদ,
প্রতিবাদ, সম্বাদ। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। বাদ হিসাবে পরিবার। পরিবারের মধ্যে ব্যক্তির সমস্ত চাহিদা যখন ফুলফিল হচ্ছে না, তখন তারা কি তৈরি করলো? পুরো সমাজ। পুরো সমাজের মধ্যেও যখন ব্যক্তির সমস্ত চাহিদা ফুলফিল হচ্ছে না, তখন অসুবিধা আছে, পারা যাবে। তাহলে হেগেলের মতে রাষ্ট্র হলো সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। হেগেলের মতে রাষ্ট্র কি? সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে আমরা কি পড়ছি আজকে? হেগেলের রাষ্ট্রতত্ত্ব। এটাই 10-এ আসবে। আগের বারে 10-এ চলে এলে তাহলে এইবার 5-এ আসবে, না হলে 2-এ আসবে। আসবে তো 5 নম্বর অধ্যায়। কি পড়ছি আমরা আজকে? 5 নম্বর অধ্যায়। তাহলে আমরা কি দেখবো? হেগেলের রাষ্ট্রতত্ত্ব। হেগেল একজন কোথাকার তাত্ত্বিক? জার্মানি। হেগেলের জন্ম 70 থেকে 1831 সময়কাল। তাহলে হেগেল একজন ভাববাদী তাত্ত্বিক। হেগেল ভাববাদী তাত্ত্বিক। অসুবিধা আছে? তা রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে হেগেলের লেখা দুটো বইয়ের নাম কি? ফিলোসফি অফ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি। অসুবিধা আছে? দুটো বই 1837 সাল। 1837 সাল। অসুবিধা আছে? জল হয়ে যাবে একদম। এই সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সে আমি যে বলেছি যে পল সায়েন্সের মতো সহজ সাবজেক্ট নেই, যদি ভালো করে মন থেকে আমার ক্লাসগুলো করিস, একদম গ্যারেন্টি দিচ্ছি ডেফিনেটলি রাষ্ট্রবিজ্ঞান তোদের মনে লেগে যাবে। রাষ্ট্রবিজ্ঞান এত সহজ, অন্যান্য সাবজেক্টের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান দারুণ সহজ সাবজেক্ট। এইবার আমরা কি জানবো? মেন টপিক হেগেলের রাষ্ট্রতত্ত্ব। ঠিক আছে? তাহলে হেগেলকে চিনতে পারছো? চিনে রাখো। যদি দিদি নাম্বার 1-এ যাও আর হেগেলের ছবি দিয়ে বলে এটা কে, কখনো আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি ভূমিকা। এবার হচ্ছে ভূমিকা। ভূমিকাতে আমরা জানি কি লিখবো? ভূমিকাতে জার্মানির স্টুটগার্টের অধিবাসী হচ্ছে জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল। এত বড় নাম, পুরো নাম হয়তো মনে রাখতে পারলে না তোমরা। তাহলে হেগেল পুরো নাম মনে রাখতে পারবে না, দরকার নেই, কেউ বলেনি বাধ্যতা। এবার পুরো নামটা দিলে ভালো লাগবে, যে পুরো নামটা জানে। বুঝলে? জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল 1770 থেকে 1831 ছিলেন ভাববাদী রাষ্ট্র দর্শনের জনক। দেখো তোমাদের কিন্তু তোমরা জানো হেগেল একজন কিসের তাত্ত্বিক? ভাববাদী তাত্ত্বিক। তাহলে প্রথমেই ভাববাদী তাত্ত্বিক লিখে দিলাম। সূচনা লেখাটা কত সহজ দেখো। এইবারে তার বিখ্যাত গ্রন্থ, আমি তো এই কোশ্চেনগুলোই করছি। তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফি অফ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি। ফিলোসফি অফ রাইট আউটলাইন অফ দ্য ফিলোসফি অফ রাইট। এবার বলে এই বইটা বড় লিখতে হবে, ফিলোসফি অফ রাইট লিখবে, অসুবিধা নেই। কত সাল? 1821। আর ফিলোসফি অফ হিস্ট্রি আছে 1837। এর মূল উপজীব্য বিষয় হলো কি? রাষ্ট্র। তার মতে রাষ্ট্র হলো দ্বন্দ্ব বা চেতনার তত্ত্ব, ডায়ালেকটিক্যাল অ্যান্ড স্পিরিট থেকে উদ্বুদ্ধ হয়েছে একটি চূড়ান্ত রূপ। তাহলে হেগেল একজন কিরকম তাত্ত্বিক ছিল? ভাববাদী। হেগেলের লেখা গ্রন্থটার নাম কি? ফিলোসফি অফ রাইট 1821। অসুবিধা আছে? এছাড়াও ফিলোসফি অফ হিস্ট্রি দিতেই পারো, দুটো বই 1837। এইবার হেগেল কি ছিলেন? হেগেলের মূল মানে হেগেলের বুক বা গ্রন্থতে মূল উপজীব্য বিষয় কি ছিল? রাষ্ট্র। তাহলে পারা যাবে? সূচনা লেখাটা অসুবিধা আছে? তার ভূমিকা আমরা লিখলাম। এইবারে চলে এসো, এইবার রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে আগেই আমরা বুঝিয়ে দিয়েছি। রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে? বাদ, প্রতিবাদ, সম্বাদ। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। তাহলে মানুষের প্রাথমিক প্রয়োজন মেটায়। বাদ কি করে? পরিবার প্রাথমিক চাহিদা মেটায়। প্রতিবাদ কি করে? বৃহৎ জগৎ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে চাহিদা পূরণ। ভালো করে বোঝো, এই যে প্রতিবাদ, পুরো সমাজ কি করে দেখো? বৃহৎ জগৎ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে চাহিদা পূরণ। ব্যবসা বাণিজ্য মানে সবাই ব্যক্তিগত। দেখো ব্যবসা বাণিজ্য কারা করে? নিজে করছো। এটা নিজে করছো মানে কি? দেখো এখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে। ব্যবসা বাণিজ্য মানে কি? সেখানে ব্যক্তি স্বার্থ। তার পুরো সমাজের মধ্যে মানুষের কি থাকে? মানুষের নিড থাকে ব্যক্তি স্বার্থ জড়িয়ে। মানে আমরা এখানে ব্যবসা করি, বাণিজ্য করি, নিজেদের অর্থ উপার্জন করি, নিজেরা ডেভেলপ করি, আরো বড়লোক হই, আরো ধনী ব্যক্তি হই, কিন্তু কেউ কাউকে দেয় টাকা? দেবে না তো। তার মানে পুরো সমাজের মধ্যে কি? পুরো সমাজ তো যখন তৈরি হলো তখন এটা কিন্তু একটা নৈতিক সংগঠন নয়। পুরো সমাজটা কি হয়ে গেল? বুঝে নাও, কিন্তু কোশ্চেন আসবে। পুরো সমাজটা কি? পুরো সমাজে কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ। কিন্তু পুরো সমাজ থেকে যখন রাষ্ট্র মানুষ তৈরি করলো, রাষ্ট্র হচ্ছে সমষ্টিগত স্বার্থ। এখানে জনকল্যাণ, এখানে কিন্তু ব্যক্তি স্বার্থ নেই। এটাই চরম এবং চূড়ান্ত নৈতিক সংগঠন।
চরম এবং চূড়ান্ত নৈতিক সংগঠন। রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি সেফ ফিল করে, ব্যক্তি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে। ব্যক্তি কি করে? পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করে। অসুবিধা আছে? তাহলে বোঝাতে পারে, যদি রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্য করতে দেয়, পারা যাবে? রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে মেন পার্থক্য কি? পুরো সমাজে কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ জড়িয়ে পুরো সমাজে। আর রাষ্ট্র কি? সমষ্টিগত স্বার্থ। যেখানে রাষ্ট্র হচ্ছে একটা নৈতিক সংগঠন, যেখানে জনকল্যাণকর রাষ্ট্রের কথা বলা হয়েছে। অসুবিধা আছে? বুঝতে পারছো কি বললাম? রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্য। পুরো সমাজে সবাই ব্যবসা বাণিজ্য করে, নিজে নিজে ডেভেলপ করে, কিন্তু রাষ্ট্রের মধ্যে তো না। রাষ্ট্র সবাই, গোটা দেশকে নিয়ে চলে। বুঝতে পেরেছো? সব মানুষের কল্যাণ করার কথা ভাবে। অসুবিধা আছে? তাহলে লেখা যাবে এই পয়েন্টটা। রাষ্ট্রের উৎপত্তি দ্বন্দ্ববাদ। দ্বন্দ্ব মানে দেখো, প্রত্যেকটা জায়গায় তো দ্বন্দ্ব হয়েছে। তুমি যদি বাদ থেকে, মানে মা বাবার সাথে দ্বন্দ্ব না করতে, তাহলে তো বাইরে বেরোতে পারতে না। দ্বন্দ্ব করেই তো বেরোতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রতিবাদ থেকে আবার মানুষ কিসের জন্য রাষ্ট্র তৈরি করলো? যে যাতে নৈতিক সংগঠন একটা তৈরি করে সবার কল্যাণ হয়। পুরো সমাজে কার কল্যাণ হচ্ছিল? ব্যক্তির নিজের। কিন্তু রাষ্ট্রের দরকার পড়লো কেন? রাষ্ট্র হচ্ছে একটা নৈতিক সংগঠন। কাদের কথা? হেগেলের কথা। কার কথা? হেগেলের কথা। অসুবিধা আছে? বুঝতে পেরেছো কি বললাম? এর মধ্যেই সব। এবার দেখো পয়েন্টগুলো একদম সহজ। প্রথম পয়েন্ট, চেতনার বিবর্তন। প্রথম পয়েন্ট কি? চেতনার বিবর্তন। রাষ্ট্র হলো চূড়ান্ত চেতনার বিবর্তন। চূড়ান্ত চেতনার, এই যে আমাদের চেতনার, আমাদের চিন্তা ভাবনার বিবর্তন হচ্ছে। মানুষের পূর্ণ চেতনার প্রকাশই হলো রাষ্ট্র। প্রথম থেকে দেখো আস্তে 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 ডেভেলপ করে রাষ্ট্র তৈরি হচ্ছে। মানে যখন আমরা শিশু, যখন বাচ্চা অবস্থায় থাকে, তখন তাদের চিন্তা ভাবনাটা কি থাকে? চিন্তা ভাবনাটা কি থাকে? যে ঘরেই থাকবো, তখন আর এত বইপত্র, এখন কি অত কিছু লাগবে না। মা বাবাই হচ্ছে শিক্ষাগুরু, যা শেখাবে তাই। এইবার বাইরে আসবে, শিশুর বাইরে গেছে, বাচ্চাটাকে বাইরে নিয়ে গেছে, যা ভুলভাল কথা শেখাবে সেটাই শিখে যাবে। বুঝতে পারছি কথাটা কি বললাম? দিয়ে বাড়িতে এসে ওগুলো অ্যাপ্লাই করবে। বলো কোথা থেকে ভাষাটা শিখলো? ভাষাটা শিখলো এই যে বাইরে কেউ, কোনো দাদা, কাকা, মামা এইসব শিখিয়ে দিয়েছে। বুঝতে পারছো কথাটা কি বললাম? তার মানে শিশুর ব্রেন কি একদম সুপ্ত অবস্থায় থাকে, যা শেখাবে তাই শিখবে। আস্তে আস্তে পুঁথিগত বিদ্যা, তোমাদের এখন যেরকম বই পড়ে আস্তে আস্তে জানবে, তারপরে গিয়ে কিসের? রাষ্ট্রের ধারণা আসবে, রাষ্ট্র সম্পর্কে সচেতনতা বাড়বে। তাহলে রাষ্ট্র হলো কি? চূড়ান্ত চেতনার বিবর্তন। মানুষের পূর্ণ চেতনার প্রকাশই হলো রাষ্ট্র। অসুবিধা আছে? যখন চেতনা বৃদ্ধি হয়ে যায়, পুরো পরিপূর্ণ, তখন হয়। দুই কি? তাহলে প্রথম পয়েন্ট কি মনে রাখবে? চেতনার বিবর্তন। চেতনা বেরিয়ে গেল নাকি? চেতনার বিবর্তন। আচ্ছা, চেতনার বিবর্তন। দুই, চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। তাহলে কি বলেছে? হেগেলের মতে রাষ্ট্র হলো চরম, সর্বশক্তিমান, অভ্রান্ত ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। তার বিখ্যাত উক্তি কি? মাটির পৃথিবীতে ঈশ্বরের পদযাত্রা স্বরূপ। দ্য স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। দ্য স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা। মর্তভূমি মানে পৃথিবী। এখানে একদম পরিষ্কার করে মাটির পৃথিবীতে লিখে দিয়েছে। ঠিক আছে? তাহলে মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা। দ্য স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। অসুবিধা আছে? তাহলে এটা তো আগেই বুঝি। তাহলে চরম এবং ঐশ্বরিক প্রতিষ্ঠান, এক নম্বর পয়েন্ট। চেতনার বিবর্তন। দুই, চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। অসুবিধা আছে? পারা যাবে? তারপরে গিয়ে অতি মানবিক নৈতিক সংগঠন। অতি মানবিক নৈতিক সংগঠন। রাষ্ট্র অতি মানবিক নৈতিক সংগঠন, অন্যান্য সংস্থার ঊর্ধ্বে। রাষ্ট্র হচ্ছে সব সংস্থার ঊর্ধ্বে। ব্যক্তি জীবনে পরিপূর্ণ বিকাশে অপরিহার্য। বারবার আমি এই কথাটা বলছি। রাষ্ট্র কি করে? ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। তারপরে রাষ্ট্রের ভিত্তি কি? বল প্রয়োগ নয়, কি? শাসিতের ইচ্ছা। তাহলে রাষ্ট্রই হচ্ছে কি? রাষ্ট্রের মধ্যে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন ঘটাতে পারবে। তাহলে অতি মানবিক নৈতিক সংগঠন তিনটে হলো কি কি? চেতনার বিবর্তন। দুই, চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। তিন, অতি মানবিক নৈতিক সংগঠন। আবার বলো,
চেতনার বিবর্তন, চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান, আর অতিমানবিক নৈতিক সংগঠন। অতিমানবিক নৈতিক সংগঠন। যাদের ভালো লাগছে না, আবারও বলছি, কিন্তু বারবার আমি বলবো না, মোবাইল রেখে দাও, এই দিকে কনসেন্ট্রেট করো। আচ্ছা, স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা, ওটা দেওয়ার দরকার নেই। প্রকৃত রক্ষাকর্তা, স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। আমি কি বললাম? রাষ্ট্র কি করে? রাষ্ট্রই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, মানে মানুষের ইন্ডিভিজুয়ালি যে স্বাধীনতা কোথায় ভোগ করতে পারবে? রাষ্ট্রের মধ্যে। পুরো সমাজের মধ্যে কিন্তু ফুল স্বাধীনতা ভোগ করতে পারে না, কিন্তু রাষ্ট্রের মধ্যে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে না। রাষ্ট্র কি একটা নৈতিক প্রতিষ্ঠান। তা রাষ্ট্র ব্যতীত প্রকৃত স্বাধীনতা অসম্ভব। রাষ্ট্র ব্যতীত প্রকৃত স্বাধীনতা অসম্ভব। রাষ্ট্রের মধ্যেই পূর্ণ স্বাধীনতা সম্ভব। অসুবিধা আছে তাহলে? স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। আচ্ছা, চারটে হয়ে গেল। 1 নম্বর কি? চেতনার বিবর্তন। 2 চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। 3 অতিমানবিক। অতিমানবিক কি? অতিমানবিক ও ঐশ্বরিক সংগঠন। অতিমানবিক ও ঐশ্বরিক সংগঠন। আর 4 স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। এইটা এখন দেখে বলে দিচ্ছি, ওই জন্য মনে করতে পারছি না। আবার বল 4টে। 1 চেতনার বিবর্তন। 2 চরম ও নৈতিক প্রতিষ্ঠান, নৈতিক সংগঠন। আচ্ছা, 3 অতিমানবিক ঐশ্বরিক প্রতিষ্ঠান বা সংগঠন, ঐশ্বরিক সংগঠন। 4 স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা, অতিমানবিক নৈতিক সংগঠন। ঠিক আছে। এবার 5 স্বাভাবিক জৈবিক প্রতিষ্ঠান। স্বাভাবিক জৈবিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো একটি জীবন্ত সত্তা যা তার অংশ অপেক্ষা বৃহৎ। অ্যারিস্টটল বলেছিল রাষ্ট্র হচ্ছে সমগ্র, ব্যক্তি তার অংশ। অ্যারিস্টটল বলেছিল। তা রাষ্ট্র কি? গোটা জীবদেহ, আর ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ। এটা বলেছিল তো। তাহলে এখানে আবার কি বলেছে? স্বাভাবিক জৈবিক প্রতিষ্ঠান। কিরকম? রাষ্ট্র হলো একটি জীবন্ত সত্তা যা তার অংশ হলো, অংশকে? অংশ হলো ব্যক্তি। অংশ হলো ব্যক্তি, ব্যক্তি অপেক্ষা কি? বৃহৎ। তাহলে আবার কি? রাষ্ট্র হচ্ছে পুরো, সমগ্রটা, আর ব্যক্তি তার কি? অংশ। তাহলে অংশ অপেক্ষা সমগ্র তো বৃহৎ হবেই। অসুবিধা আছে? তার মানে মোদ্দা কথা হচ্ছে একই, রাষ্ট্র হচ্ছে সর্ববৃহৎ। বুঝতে পেরেছো? প্রথম কথাই আমি কি বলেছি, এই নোটসটা যখনই পড়বো, রাষ্ট্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। বলা যাচ্ছে? তাহলে এটা 5 নম্বর কি? স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। তাহলে 5টা কি? স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। 5টা কে বলতে পারবে? 1 চেতনার বিবর্তন। 2 চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। 3 অতিমানবিক ও নৈতিক সংগঠন। 4 স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। 5 স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। আবার বলো 5টা। 1 চেতনার বিবর্তন। 2 চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। 3 অতিমানবিক ও নৈতিক সংগঠন। 4 স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। 5 স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। হয়ে গেল। এরপরে অধিকারের সৃষ্টিকর্তা। এবারে কি? আমাদের যে অধিকার আছে, আমরা সমস্ত রকম অধিকার যে ভোগ করছি, সেটা কার জন্য? রাষ্ট্রের জন্য। রাষ্ট্রই আমাদের সমস্ত রকম অধিকার দেয়। আমরা যে জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এইসব অধিকারগুলো ভোগ করি, কার জন্য? রাষ্ট্রের জন্য। রাষ্ট্রই এগুলোকে প্রোটেক্ট করে রাখে। বুঝতে পেরেছো? রাষ্ট্র না থাকলে এই অধিকারগুলো আমরা ভোগ করতে পারতাম না। তাহলে রাষ্ট্রই হলো সকল অধিকারের উৎস। সকল অধিকারের উৎস কে? রাষ্ট্র। রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো অধিকার বা বিদ্রোহের সুযোগ নেই। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কারণ কি? রাষ্ট্রই আমাদের অধিকারগুলো কি করছে? দিচ্ছে। তাই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার ব্যক্তির নেই। এইগুলো সমালোচনা হতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে কি? অধিকারের সৃষ্টিকর্তা। অধিকারের সৃষ্টিকর্তা কে? আবার বলো 6টা পয়েন্ট। 1 চেতনার বিবর্তন। 2 চরম ও ঐশ্বরিক প্রতিষ্ঠান। 3
অতিমানবিক ও নৈতিক প্রতিষ্ঠান। 4, স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। 5, স্বাভাবিক ও জৈবিক প্রতিষ্ঠান। 6, অধিকারের সৃষ্টিকর্তা। 6 হচ্ছে অধিকারের সৃষ্টিকর্তা। এবার 7, সর্বজনীন ঐক্যের প্রতীক। সর্বজনীন ঐক্যের প্রতীক। রাষ্ট্রই হলো সর্বজনীন ঐক্যের প্রতীক এবং ব্যক্তির ইচ্ছার সর্বোচ্চ প্রতিনিধি। ব্যক্তির ইচ্ছার সর্বোচ্চ প্রতিনিধি। এখানে ব্যক্তিগত ও রাষ্ট্রের সার্বিক লক্ষ্যের সমন্বয় ঘটে। এখানে ব্যক্তিগত ও রাষ্ট্রের সার্বিক লক্ষ্য, যেটা আমাদের চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যটার কি করে, সেই লক্ষ্যের সমন্বয় ঘটে কোথায়? রাষ্ট্রের মধ্যে। রাষ্ট্রের মধ্যে ব্যক্তি ও রাষ্ট্রের যে লক্ষ্য, সেই লক্ষ্যের চূড়ান্ত সমন্বয় ঘটে। ঠিক আছে, রাষ্ট্রের মধ্যেই সেটা ফুলফিল হয়। তাহলে সর্বজনীন ঐক্যের প্রতীক। রাষ্ট্র কি? সর্বজনীন ঐক্যের প্রতীক। হয়ে গেল 7টা পয়েন্ট লিখলে এনাফ। ভূমিকা, তারপরে রাষ্ট্রের উৎপত্তি, তারপর 7টা পয়েন্ট দিলাম। এরপরে কোথায় যাবো আমরা? সমালোচনা। সমালোচনাটা কি? ব্যক্তি স্বাধীনতার বলি। আমরা দেখেছি যখনই সমালোচনা, যারই সমালোচনা হবে, অ্যারিস্টটলের বলো আর হেগেলের বলো, সমালোচনা ওরা কাকে বেশি গুরুত্ব দিয়েছে? যখনই রাষ্ট্রকে গুরুত্ব দিচ্ছে, তার রাষ্ট্র কি হতে পারে? স্বৈরাচারী হতে পারে। ব্যক্তি তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তাহলে এখানে ব্যক্তির স্বাধীনতা থাকছে? থাকছে না। তাহলে ব্যক্তি সমালোচনা আমরা করতেই পারি। দেখো কত ইজি হয়ে যায়, একটা নোটসের প্যাটার্ন বুঝতে পারবে যে আমরা সমালোচনা নিজেরাই করতে পারবো। যদি বুঝে যাও থট, তাহলে সমালোচনা লেখাটা কোনো ব্যাপার না। ব্যক্তি স্বাধীনতার বলি। অধ্যাপক জোর্জ হেগেল ব্যক্তি স্বাধীনতার, এটা ব্যক্তি হবে, ব্যক্তি স্বাধীনতার পূজারী হলেও তিনি ব্যক্তিকে রাষ্ট্রের যুবকাষ্টে বলি দিয়েছেন। ব্যক্তিকে কি করেছে? রাষ্ট্রের যুবকাষ্টে বলি দিয়েছে। ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। অসুবিধা আছে? ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই কি? ব্যক্তি। তাহলে অসুবিধা আছে? পারা যাবে? ব্যক্তি স্বাধীনতার কি করেছে? বলি দিয়েছে। এবারে যুদ্ধকে সমর্থন। তিনি কাকে সমর্থন করেছে? যুদ্ধকে। হেগেলের রাষ্ট্রতত্ত্বে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর জোর দিয়ে নৈতিকভাবে যুদ্ধকে সমর্থন করা হয়েছে, যা বিশ্বযুদ্ধ ও জার্মান সামরিক মনোভাব তৈরিতে ভূমিকা দেখিয়েছিল। ভালো করে দেখো, হেগেল যেহেতু যুদ্ধকে সমর্থন করেছে, সেই জন্যই কিন্তু হিটলারের উৎপত্তি হয়েছিল। জার্মান ভাববাদী তাত্ত্বিক। তাহলে জার্মানিতে কবে মারা যায়? 1831। কিন্তু জার্মানিতে পপুলারিটি হয়। তা জার্মানি যখন ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর যুদ্ধকে প্রায়োরিটি দেয়, তখন আস্তে আস্তে এখান থেকেই হিটলারের রাইজ হয়। বুঝতে পেরেছো কি বললাম? চিন্তা ভাবনা। আচ্ছা, তারপরে গিয়ে প্রজ্ঞাই একমাত্র ভিত্তি নয়। প্রজ্ঞাই একমাত্র ভিত্তি নয়। হেগেল রাষ্ট্রকে কেবল প্রজ্ঞার উপর ভিত্তি করে তৈরি করে দিলে। প্রজ্ঞা মানে হচ্ছে বুদ্ধি। বাস্তবে মানব চরিত্রে রাগ, আবেগ ও বিদ্বেষও রয়েছে। শুধু প্রজ্ঞাই নেই, আমাদের শুধু বুদ্ধি নেই, বুদ্ধির সাথে কি আছে? রাগ, বিদ্বেষ, এগুলো তো রয়েছে। তাই এটাও সমালোচনা। ঠিক আছে? সক্রেটিস, হ্যাঁ, সক্রেটিসের ছবি একদম চিনতে পেরে গেছো। এবারে উপসংহার চলে এসো। নানা সমালোচনা সত্ত্বেও, আমরা তো জানি উপসংহার কিভাবে লিখতে হবে। নানা সমালোচনা সত্ত্বেও হেগেলের রাষ্ট্রতত্ত্ব প্রশংসনীয়। গুরুত্ব কি? রাষ্ট্রের একতা, আনুগত্য ও ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, আদর্শ, সকলের মঙ্গলের জন্য ব্যক্তির স্বার্থত্যাগ। সকলের মঙ্গলের জন্য ব্যক্তির স্বার্থত্যাগ, এগুলো আমরা হেগেলের রাষ্ট্রতত্ত্ব থেকে জানি। তাহলে হেগেলের রাষ্ট্রতত্ত্ব, এবার শর্টকাটে বললে হেগেলের রাষ্ট্রতত্ত্ব, তাহলে আমরা কাকে বলবো? বাদ, প্রতিবাদ, সম্বাদ, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। পরিবার, পুরো সমাজ, রাষ্ট্র। তাহলে পারা যাবে? হেগেলের লেখা দুটো বই, ফিলোসফি অফ রাইট আর ফিলোসফি অফ হিস্ট্রি। ফিলোসফি অফ রাইট কবে লেখা? 1821। আর ফিলোসফি অফ হিস্ট্রি 1837। সব মুখস্থ হয়ে গেছে। 37। এইবারে দেখো, এইবারে 5 নম্বরে কোশ্চেন আসলে কি আসতে পারে? রাষ্ট্র পুরো সমাজের মধ্যে হেগেল কিভাবে পার্থক্য করেছে। আমি কি বললাম? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে একটা নৈতিক প্রতিষ্ঠান। কিন্তু পুরো সমাজ কি করে? পুরো সমাজে ব্যক্তি স্বার্থ। রাষ্ট্র কি? সমষ্টিগত স্বার্থ। পুরো সমাজের মধ্যে ব্যক্তির নিজস্ব মতামত, চিন্তা ভাবনা, নিজস্ব শ্রীবৃদ্ধি, এগুলো রয়েছে। কিন্তু রাষ্ট্র কি করে? না, রাষ্ট্র একটা নৈতিক সংগঠন, সেখানে সকলের কল্যাণের কথা বলা হয় রাষ্ট্রে, তাই তো? তাহলে দেখা যাক ভূমিকা। ভূমিকা তো আমরা আগেই জানি, ভূমিকা কিভাবে লিখবো?
জার্মান রাষ্ট্র দার্শনিক জর্জ উইলহেলেম ফ্রেডরিক হেগেল তার রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্র, স্টেট এবং পুরো সমাজ, সিভিল সোসাইটি মধ্যে সুস্পষ্ট নানাবিধ পার্থক্য করেছেন। তিনি মনে করতেন সমাজ বিকাশের ক্ষেত্রে এই দুটির ভূমিকা ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। দুটোরই ভূমিকা ও বৈশিষ্ট্য কি সম্পূর্ণ আলাদা। হেগেলের মতে রাষ্ট্র হলো মানব সমাজের সর্বোচ্চ এবং চূড়ান্ত রূপ, এটা আমরা আগেই জানি। এরপরে পার্থক্য কিভাবে করেছে বলছে ধারণাগত পার্থক্য। ধারণাগত পার্থক্য সবাই এদিকে কনসেন্ট্রেট করো। ধারণাগত দিক থেকে রাষ্ট্র পুরো সমাজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। রাষ্ট্র হচ্ছে কি ব্যক্তি সমূহ সমষ্টি। রাষ্ট্র কি ব্যক্তি সমূহ সমষ্টি, বিভিন্ন শ্রেণী, অর্থনৈতিক সংস্থা ও জনসমাজের এক অখণ্ড সমবায়। অন্যদিকে পুরো সমাজ হচ্ছে সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গঠিত, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গঠিত সামাজিক সংগঠন সমূহের সম্মিলিত রূপ। তাহলে ধারণাগত কি রাষ্ট্র কি ব্যক্তি সমূহের সঙ্গ, সবাইকে নিয়ে চলছে, কিন্তু পুরো সমাজ কি করছে ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গঠিত। ক্লিয়ার হচ্ছে? পার্থক্য করা যাবে? পার্থক্য বুঝতে পারছো? রাষ্ট্র কি হেগেলের মতো রাষ্ট্র কি হচ্ছে? রাষ্ট্র হচ্ছে একটা সার্বিক সংগঠন, ব্যক্তি, সমস্ত ব্যক্তি সমূহকে নিয়ে গঠিত, কিন্তু পুরো সমাজ কি ব্যক্তি স্বার্থ, আমার 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 এই ব্যাপারটা, আমি বিজনেস করে বড় হব বড় হব। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইবারে দুই, ভাবের ক্রমবিকাশের স্তর। ভাবের ক্রমবিকাশ, এভলিউশন অফ দ্য আইডিয়া, স্তরের দিক থেকেও হেগেলের এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন। তার মতে কি রাষ্ট্র হলো পৃথিবীতে ভাবের ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর, আমাদের ভাবনার সর্বোচ্চ স্তর। আর বিপরীত ক্রমে পুরো সমাজ কি ভাবের ক্রমবিকাশের দ্বিতীয় স্তর। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথমে পরিবার, প্রথম স্তর কি পরিবার, তারপরে স্তর কি, তাহলে পুরো সমাজটা কি স্তর হলো দ্বিতীয়, আর সর্বশেষ স্তর কি রাষ্ট্র। তাহলে রাষ্ট্র ভাবের ক্রমবিকাশের কোন স্তর? সর্বোচ্চ স্তর। আর পুরো সমাজ কি দ্বিতীয় স্তর। বোঝা যাচ্ছে? পারা যাবে? তা দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর, যুক্তি ও নৈতিকতার প্রকাশ। রাষ্ট্র হলো যুক্তি ও নৈতিকতার সর্বোচ্চ প্রকাশ স্বরূপ। যুক্তি ও নৈতিকতা বলেছি, রাষ্ট্র কি যুক্তি ও নৈতিকতার। এখানে সব মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, কিন্তু পুরো সমাজে ক্ষুদ্র বুদ্ধি ও সংকীর্ণতায় ভরা থাকার কারণে পুরো সমাজে কি থাকে ক্ষুদ্র বুদ্ধি আর সংকীর্ণ। সংকীর্ণ মানে কি আমার 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 আমার, আমি আমারটাই বুঝবো, বাকি কাউকে চিনি না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এটা কি মনোভাব? সংকীর্ণ মনোভাব। তাহলে আবার ভাবো, রাষ্ট্র হলো যুক্তি ও নৈতিকতার সর্বোচ্চ প্রকাশ স্বরূপ। এখানে সব মানুষ একে অপরের সঙ্গে কি করে মিলেমিশে থাকে, কিন্তু পুরো সমাজে কি ক্ষুদ্র বুদ্ধি ও সংকীর্ণতায় ভরা থাকার কারণে সেখানে যুক্তি ও নৈতিকতা সঠিক বিকাশ ঘটে না। পুরো সমাজে কিন্তু যুক্তি আর নৈতিকতা সঠিক বিকাশ ঘটে না। 3টে পার্থক্য হলো। অসুবিধা আছে? রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এমনি দিয়ে দিতে পারো কোটেশনটা, যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা, এবারে ব্যক্তি স্বার্থ ও লক্ষ্যের প্রকৃতি। ব্যক্তি স্বার্থ তো আমি জানি, আমরা জানি কোথায় ব্যক্তি স্বার্থ আছে, পুরো সমাজে, রাষ্ট্রের মধ্যে নেই। রাষ্ট্রে মানুষ একে অপরের সঙ্গে মিলে স্বাধীনতা ভোগের অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়। স্বাধীনতা, সর্বোচ্চ স্বাধীনতা কোথায় পাবো? কিন্তু পুরো সমাজে মানুষের প্রধান লক্ষ্য থাকে কি চরিতার্থ করা। সেখানে মানুষেরা নিজেদের লক্ষ্য পূরণের জন্য একে অপরকে উপেক্ষা করতে কিংবা অপরের ক্ষতি করতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করে। এটা হচ্ছে পুরো সমাজ। পুরো সমাজে দ্বন্দ্ব চলছে চারিদিকে, কিন্তু রাষ্ট্রের মধ্যে এটা চলে না। রাষ্ট্র কি করে সমষ্টিগত স্বার্থ, সার্বিক কল্যাণের কথা বলে। তাহলে অসুবিধা 4টে পয়েন্ট লেখা যাবে। এইবারে 5 নম্বর, স্বাধীনতার রাজ্য বনাম প্রয়োজনের রাজ্য। স্বাধীনতার রাজ্য বনাম প্রয়োজনের রাজ্য। হেগেল পরিশেষে হেগেল বলেছেন যে রাষ্ট্র হলো স্বাধীনতার রাজ্য। রাষ্ট্র কি, কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা পাওয়া যায় চরম। রাষ্ট্রের সর্বোচ্চ স্বাধীনতা কোথায় পাওয়া যায়? রাষ্ট্রের মধ্যে। ব্যক্তির সর্বোচ্চ স্বাধীনতা কোথায় ভোগ করতে হবে? রাষ্ট্রের মধ্যে। ঠিক আছে? রিয়েল অফ ফ্রিডম। মানুষের পৌঁছানোর পথ, মানুষের স্বাধীনতার রাজ্যে মানুষের পৌঁছানোর পথ। অন্যদিকে পুরো সমাজ কি করে? কেবল প্রয়োজনের রাজ্য, যার যেটা প্রয়োজন পুরো সমাজ থেকে নেয়। ঠিক আছে? অসুবিধা আছে? মানুষের পৌঁছানোর পথ যেখানে কেবল দৈনন্দিন চাহিদা মেটানো। কি হয়? দৈনন্দিন চাহিদা মেটানো হয়। এই যে দৈনন্দিন চাহিদা, নীলপুর বাজারে যাচ্ছি আমরা, বুঝতে পারলে?
আচ্ছা, এইবার পার্থক্যের বিষয় কি সহজভাবে মনে রাখার জন্য, রাষ্ট্র আর পুরো সমাজ। রাষ্ট্র কি করে? সমগ্র সমাজের সমবায়। আর পুরো সমাজ ব্যক্তি স্বার্থের সমবায়। এটা সর্বোচ্চ স্তর আর এটা দ্বিতীয় স্তর। রাষ্ট্র সর্বোচ্চ প্রকাশ ঘটে এখানে। আর ক্ষুদ্র বুদ্ধি ও সংকীর্ণতা ভাব, এখানে উদ্দেশ্য কি? স্বাধীনতা ভোগ। আর এখানে কি করে? অপরের ক্ষতি করে স্বার্থ সিদ্ধি। প্রকৃতি কি? স্বাধীনতার রাজ্য। আর এটা কি? প্রয়োজনের রাজ্য। সহজে মুখস্থ হবে এটা দেখলে? অসুবিধা হবে? পারা যাবে তো? এই চার্ট দেখলেই মনে পড়ে যাবে। পরীক্ষার আগে আগে যখন এই ভিডিওগুলো দেখবে তখন কতটা সুবিধা হতে পারে না একবার। আমার কাছে এতদিন ধরে যারা পড়তো, এই তো স্মার্টবোর্ড নিলাম 3-4 মাস হলো, সবাই কি বলতো পরীক্ষার আগে, তোরাও অনেকে ফিল করেছে পরীক্ষার আগে স্যার একটু বলে দিন না, মানে গ্র্যাজুয়েশনের ছেলেপিলেরা বেশি বলতো একটু একটু বলে দাও, আমি পরীক্ষায় যাই ইন্টারনাল, একটু একটু এইটা একটু বলে দাও আমাকে। শুনে নি, সবাই শুনতে পছন্দ করে। তো সেই সিস্টেমটা দেখ এখন কতটা ইজি। এটাই রেকর্ডে থাকলো, ইন্টারনাল আসলো, কোন কোশ্চেন দিচ্ছে ঠিক আছে একবার শুনে নি খালি। এটাই হচ্ছে সুবিধা, ফেসিলিটিস। এইবার যারা অনলাইনে দেখছে তারা ভাবছে এই ফেসিলিটিসটা আমরাও পেয়ে যাচ্ছি ফ্রিতে, কোনো অসুবিধা নেই। অন্য অন্য স্যারের কাছে পড়েও এই ভিডিও আরামসে, এই ভিডিওটা দেখে স্যার বোঝাচ্ছে না কিছু, ভিডিওটা দেখে ভাবছে হয়ে যাচ্ছে। ওই স্যারের কাছে নোট নেবো, এই স্যারের ফ্রি ভিডিও দেখবো, কিন্তু এটা বেশি দিন পসিবল নয়, কারণ আমি এরপর আর দেবো না। মানে এটা ফার্স্ট সেমিস্টারের জন্যই, সেকেন্ড সেমিস্টার থেকে আর ভিডিও পাবে না, তখন যারা আমার কাছে পড়ছো তারাই পাবে। এটা ডেফিনেটলি ফ্রি অফ কস্ট কিছুই হয় না দুনিয়ায়। এটা যারা ভাবছে যে ফ্রি অফ কস্ট, কারণ এটা আমার তো প্রফেশন এটাই। এই 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 বোর্ডটারই দাম আছে, এটা নেওয়ার সবার ক্ষমতা নেই, মানে এই রিস্কই কেউ নেবে না। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টের একাডেমিকের জন্য এই বোর্ড নেওয়া, এটা সবার পক্ষে পসিবল নয়। তাই নৈতিক দিক থেকেও যদি আমার কাছে বোঝা যায় তা কার কাছে পড়া উচিত? আমার যদি পড়ানো বুঝতে পারো তাহলে কার কাছে পড়া উচিত? আমার কাছেই পড়া উচিত, মানে টাকাটা আমাকেই দেওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম জন তোমাদের বন্ধু বান্ধব, না না এই স্যারের কাছে, তাহলে ওই স্যার ব্র্যান্ড আছে, ওই স্যারের কাছে যাই, নোটস নিয়ে এই স্যারের কাছে বুঝবো। এই ফেসিলিটিটা বেশি দিন চলবে না, এখন অনেকগুলো সেমিস্টার বাকি আছে। তো যাই হোক, অসুবিধা কিছু নেই। এই হচ্ছে আমাদের বিষয় আলোচনা। আমরা কি কি জানলাম? কি কি জানলাম একবার ভাবো। আচ্ছা, হেগেল কোথাকার লোক? জার্মানির। আচ্ছা, ভাববাদী তাত্ত্বিক, জন্ম আর মৃত্যু 1770 থেকে 1831 হয়ে গেল। হেগেলের লেখা দুটো বই, ফিলোসফি অফ রাইট, ফিলোসফি অফ হিস্ট্রি। ফিলোসফি অফ রাইট কত সাল? 1821। ফিলোসফি অফ হিস্ট্রি, এই সব কোশ্চেন আনসার কলেজে দিয়ে দিতে পারবি কলেজে। আচ্ছা, হেগেলের মতে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে? বাদ, প্রতিবাদ, সংবাদ, থিসিস, সিনথিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, আর পরিবার, পুরো সমাজ, রাষ্ট্র। অসুবিধা আছে? তার পারা যাবে। তার রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হয়েছে আমরা জানি। আর রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে যদি পার্থক্য করতে বলে, রাষ্ট্রের মধ্যে কি? রাষ্ট্র হচ্ছে সমষ্টিগত স্বার্থ, পুরো সমাজ ব্যক্তিগত স্বার্থ। অসুবিধা আছে? রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ স্তর, দ্বিতীয় স্তর, এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? রাষ্ট্র কি করে? স্বাধীনতার জন্য, আর ওটা প্রয়োজনের জন্য, এমনি মনে থেকে যাবে। আমি বলছি, দেখতে থাকি পরীক্ষার সময় কতটা হেল্প হতে পারে। আচ্ছা, এরপরে আছে তোমাদের কিছু 2 মার্কসের আসে। আচ্ছা, সমালোচনা করি রাষ্ট্রের মাত্রা অতিরিক্ত বন্দনা, মানে রাষ্ট্রের বন্দনাটা বেশি করেছে না, ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেয়নি। তাই হেগেলের তত্ত্বের একটি বড় সমালোচনা হলো কি? তিনি রাষ্ট্রকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। তিনি রাষ্ট্রকে প্রায় সর্বশক্তিমান এবং ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, কোনো ভুল নেই বলে মনে করেছেন। সমালোচকদের মতে রাষ্ট্রকে এভাবে ঈশ্বর রূপে কল্পনা করা ব্যক্তি স্বাতন্ত্র্য এবং আধুনিক গণতান্ত্রিক আদর্শের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। পুরো সমাজের নেতিবাচক মূল্যায়ন, হেগেল পুরো সমাজকে সংঘাত, স্বার্থপরতা ও ক্ষুদ্র বুদ্ধির স্থান হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মতে এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। বর্তমান যুগে পুরো সমাজ নাগরিকদের অধিকার রক্ষায় এবং সরকারের স্বৈরাচারী মনোভাব রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে। উপসংহার পরিষদে বলা যায়, সমালোচনা থাকা সত্ত্বেও রাজনৈতিক চিন্তাধারায় ইতিহাসে হেগেলের রাষ্ট্র পুরো সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় একটি যুগান্তকারী ধারণা। তার এই বিশ্লেষণ আমাদের বোঝাতে সাহায্য করে যে কেন মানুষের নিছক ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি বৃহত্তর ও সার্বিক কল্যাণের উদ্দেশ্যে
রাষ্ট্রের মতো শক্তিশালী এবং নৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন অপরিহার্য। সমালোচনা 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 আর উপসংহার কখন দেবে? যখন 10 মার্কসের কোশ্চেন আসবে। কিন্তু রাষ্ট্র আর পুরো সমাজের মধ্যে পার্থক্যটা 5 মার্কসেরই আসবে। তাও যদি কোনো কোনো সময় যদি মনে করে যে 10 মার্কসে দিয়ে দিতে পারে, তাহলে এই সমালোচনার উপসংহার কাজে লাগাবে। বুঝতে পেরেছো কি বললাম? এছাড়া দরকার নেই। এইবারে চলে এসো 2 মার্কসের। বারোয়ান ইউনিভার্সিটিতে কত সালে কি কোশ্চেন এসছে? এই 2 মার্কস। 2 মার্কসে প্রথমে কি, কোন তাত্ত্বিক মনে করেন রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা? হেগেল। 2017-তে এসছে, 24-এ এসছে। ঠিক আছে, অসুবিধা আছে? তারপরে 2 নম্বরতে কি, হেগেলের মতে রাষ্ট্রকে ব্যক্তির মান্য করা উচিত কেন? 2019 সালে এসছে। রাষ্ট্রকে ব্যক্তির মান্য করা উচিত কেন? তোমরাই আনসার পাবে। রাষ্ট্রের মধ্যে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে, পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। রাষ্ট্রই মানুষের কি চায়? সামগ্রিক কল্যাণ চায়। তাহলে এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? সে বাংলার মতো একটা গল্প পড়ে নিলাম, এবার আমি যাই কোশ্চেন দিক এখান থেকে লিখতে পারবো। এই ক্যাপাসিটি তোমাদের তৈরি হবে। হেগেলের মতে রাষ্ট্র হলো প্রকৃত স্বাধীনতার মূর্ত রূপ এবং সর্বোচ্চ নৈতিক সত্তা, সর্বোচ্চ নৈতিক সত্তা। তাই ব্যক্তি কেবল রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্যের মাধ্যমেই তার নিজস্ব পূর্ণতা লাভ করতে পারে। পারা যাবে? তোমরা নিজের মতো করেও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বরের জন্য থট প্রসেস ক্লিয়ার থাকলে এমনি পারা যাবে। শুধু কোশ্চেনের টাইপগুলো দেখে নাও। রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকতে পারে না, এমন কথা হেগেল কেন বলেছেন? কত সালে দেখো, 19-এ এসছে, 23-এ এসছে, 24-এ এসছে। বলছে হেগেল মনে করেন রাষ্ট্র হলো সামগ্রিক ইচ্ছার প্রতিভূ। রাষ্ট্রের মধ্যে সমগ্র ইচ্ছা পালন করা যায় এবং ব্যক্তির নিজস্ব স্বার্থ, ব্যক্তির নিজস্ব স্বার্থ রাষ্ট্রের সার্বিক স্বার্থের অধীন, রাষ্ট্রের সার্বিক স্বার্থের অধীন। তাই রাষ্ট্রের বাইরে বা বিরুদ্ধে, রাষ্ট্রের বাইরে বা বিরুদ্ধে কোনো স্বাধীন অস্তিত্ব থাকতে পারে না, কোনো স্বাধীন অস্তিত্ব গঠন করা সম্ভব না। রাষ্ট্রের মধ্যেই তো ব্যক্তি পুরোটা স্বাধীনতা পাচ্ছে, নিজের ইচ্ছার সার্বিক রূপ এটাই। তাই রাষ্ট্রের বাইরে ব্যক্তির স্বাধীনতা থাকতে পারে না। অসুবিধা আছে? হেগেল কিভাবে রাষ্ট্র ব্যক্তি সম্পর্ককে দেখেছেন? রাষ্ট্র আর ব্যক্তির, রাষ্ট্র আর ব্যক্তির। হেগেলের মতে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক হলো সমগ্র ও অংশেষ। অ্যারিস্টটলের মতো বলেছি, রাষ্ট্র হলো কি? জীবদেহ স্বরূপ, আর ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এটা কে বলেছে? অ্যারিস্টটল। আর হেগেলও ঠিক বলেছে, সমগ্র কে? রাষ্ট্র, আর অংশ কে? ব্যক্তি। আমরা পারবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। হেগেলের মতে পুরো সমাজ কি? পুরো সমাজ তো আমরা জানি পুরো সমাজ কি। হেগেলের মতে পুরো সমাজ কি? হেগেলের মতে পুরো সমাজ হলো পরিবার ও রাষ্ট্রের মধ্যবর্তী এক দ্বন্দ্বমূলক পর্যায়, যেখানে ব্যক্তিরা তাদের পারস্পরিক অর্থনৈতিক ও বৈষয়িক প্রয়োজন মেটাতে একত্রিত হয়। ওই যে ব্যবসা বাণিজ্য করে, বলে দিয়েছি আগে। তাহলে এই হচ্ছে কোশ্চেন। এই 2 মার্কস, 5 মার্কস বা 10 মার্কস যাই আসুক, হেগেল 5ম অধ্যায় থেকে সবটাই পারবে তোমরা। এবার এই ভিডিওটাই যখন দেখবে, নোটসটা তোমাদের কাছে থাকবে, ব্যাস একদম ইজি হয়ে যাবে। এটা মনে হয় কালকের মধ্যে দিয়ে দেবো। নোটস তো আগেরগুলো দিয়ে দিয়েছি, এইটা কালকের মধ্যে ভিডিও ছাড়ার পরে তারপরে নোটস, কারণ কিওয়ার্ডটা দেবো ওর মধ্যে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা নেই তো। এইভাবেই আগের যেগুলো হয়েছে বারবার রিপিটেডলি পড়ো। দেখো, কলেজে যাও, কোশ্চেনের আনসার দাও। আশেপাশের বন্ধু বান্ধব কেউ কিচ্ছু জানবে না, সবাই লেখাতে ব্যস্ত। আমি এটা গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, যদি প্রথম 2 দিন বা 4 দিন কোনো স্যার যদি বোঝায়ও, মানে কেউ যদি বোঝানোর চেষ্টাও করে, তারপর থেকে সেই চেয়ারে বসে লেখো। তাহলে এই জিনিসটা যদি আমার কাছে থাকে, তাহলে আমার লেখার কোনো গুরুত্ব নেই। তো আমি বলছি, যেটা দিয়ে লেখাচ্ছে সেই জিনিসটা যদি আমি কোনোভাবে ডাকাতি করে নিয়ে নিতে পারি, তাহলে তো আর লেখার কোনো ব্যাপার নেই। তাহলে সেই না, ওইটা ডাকাতি বলতে এরকম নয়, অ্যাকচুয়ালি বইয়ের দোকান থেকে নিয়ে নাও। বইয়ের দোকানে হাজারো বই বেরিয়ে গেছে এখন, তাই চাপ নেই। তো মেন আমার কাছে কি জন্য আসবে? বোঝার জন্য। আর এই প্রসেসে আমি কি বলছি, গ্র্যাজুয়েশন, পুরো গ্র্যাজুয়েশন আমি এই প্রসেসেই পড়াবো। আমার এমনি লেখাতে ভালো লাগে না। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? আর তোমাদের লিখতেও ভালো লাগে না, কিন্তু গ্র্যাজুয়েশন মানে লেখা। মাইনর যেখানে যেখানে পড়তে যাবে বুঝতে পারবে, ফিল করতে পারবে। মাইনরে এখনো পর্যন্ত মনে হয় যারা যারা
বাংলা পড়তে গেছো বা অন্য মাইনর পড়তে গেছো, তারা বুঝতে পেরেছো কতটা লিখতে হয়। তোমাদের ট্রেনিং মোটামুটি হয়ে গেছে। তোমরা খালি যে খুঁজবে, দূর এই পিকে স্যারের মতো পড়ানো হচ্ছে না, পিকে স্যারের মতো পড়ানো, এরা পাবেই না, এ সম্ভবই নয়। পিকে স্যার একটাই, বর্ধমানে আছে, ঠিক আছে, বর্ধমানে নীলপুরের ছেলে, আবার নীলপুর আবার ডেঞ্জারাস এলাকা, ঠিক আছে, একটা ট্যাগ আছে নীলপুরের। হ্যাঁ একদম।